প্রযুক্তির দুনিয়ায় একের পর এক সাড়া জাগানো সাফল্যের ছেড়ে খবরের শিরোনামে ভারত এসেছে, কিন্তু তারপরও একটি জায়গায় অনেকটাই পিছিয়ে রয়েছে নয়াদিল্লি, আর সেটা হচ্ছে জেট ইঞ্জিন। এর জেরে মার খাচ্ছে যুদ্ধ বিমানের উৎপাদন। যুদ্ধ বিমানের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই জেট ইঞ্জিন। কিন্তু জানেন কেন এখনো বিদেশি ইঞ্জিনের উপর নির্ভর করছে ভারত সরকার? কিভাবে চীন WS-10 এবং WS-15 তৈরি করলো? কাবেরী প্রকল্প কেন সফল হলো না? AMCA কি বদলে দিতে পারে ভারতের ভবিষ্যৎ? আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই বিষয়ে বিস্তারিত। হাইড্রোজেন ট্রেন হোক বা বেসরকারি সংস্থার রকেটে অন্তরীক্ষে কৃত্রিম উপগ্রহ পাঠানো, প্রযুক্তির দুনিয়ায় একের পর এক সাড়া জাগানো সাফল্যের জেরে খবরের শিরোনামে ভারত। কিন্তু তা সত্ত্বেও একটি জায়গায় অনেকটাই পিছিয়ে নয়াদিল্লি, আর সেটা হলো জেট ইঞ্জিন। এর জেরে মার খাচ্ছে যুদ্ধ বিমানের উৎপাদন। অন্যদিকে এ ব্যাপারে চীন কয়েক কদম এগিয়ে থাকায় নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। পশ্চিমী গণমাধ্যমগুলির দাবি, বর্তমানে বছরে প্রায় 250টির কাছাকাছি লড়াকু জেট তৈরি করেছে চীন, যার মধ্যে অন্যতম হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির জেট-10 যুদ্ধবিমান। বেজিংয়ের এই সাফল্যের নেপথ্যে রয়েছে WS-15 ইঞ্জিনের হাতযশ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেটা ঘরের মাটিতে উৎপাদনে সক্ষম ড্রাগন। এহেন জেট ইঞ্জিন হাতে না থাকার জন্যই লড়াই জেট নির্মাণে গতি আনতে পারছে না নয়াদিল্লি। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, গত শতাব্দীর 80-র দশকের মাঝামাঝি প্রায় একসঙ্গেই জেট ইঞ্জিনের গবেষণায় হাত লাগায় ভারত এবং চীন। গোড়ায় তাতে সাফল্য না পেলেও ধীরে ধীরে সংশ্লিষ্ট প্রযুক্তির দখল নেয় বেজিং। এর জেরে যুদ্ধ বিমানে রুশ ইঞ্জিনের বদলি হিসেবে WS-10 টার্বোফ্যানের ব্যবহার শুরু করে ড্রাগন। সেটার উপর ভিত্তি করে পরবর্তীকালে WS-15 ইঞ্জিন তৈরিতে সক্ষম হয় তারা। অন্যদিকে নয়াদিল্লির দেশীয় প্রযুক্তির লড়াকু জেট তেজস এখনও মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের F404 ইঞ্জিনের উপর নির্ভরশীল। তেজস মার্ক 2তেও GEর F414 ইঞ্জিন ব্যবহারের চিন্তাভাবনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। সংশ্লিষ্ট প্রযুক্তি হাতে না থাকলে মুখ থুবড়ে পড়তে পারে পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির AMCA যুদ্ধ বিমানের নির্মাণ, বলছেন বিশ্লেষকদের একাংশ। গত শতাব্দীর 50-এর দশকের গোড়ার দিকে জেট ইঞ্জিন গবেষণায় নামে চীন। ওই সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের থেকে ব্যাপক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছিল বেজিং। ফলে 1954 সাল আস্তে আস্তে বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য Yak-18 নামের একটি জেট নির্মাণে সাফল্য পায় ড্রাগন। এতে ছিল M11 রেডিয়াল ইঞ্জিন, আর একেই চীন নির্মিত প্রথম জেট ইঞ্জিন বলা যেতে পারে। দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী গোড়ার দিকে সোভিয়েতের কারিগরি সহযোগিতার অপব্যবহার করতে দুবার ভাবেনি চীন, আর তাই মস্কোর পাঠানো ইঞ্জিনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন বেজিংয়ের প্রতিরক্ষা গবেষকদের দল। ক্রেমলিনের MiG-21 যুদ্ধ বিমানের আদলে একটি ইঞ্জিন তৈরি ছিল তাদের মূল লক্ষ্য, কারণ কোরিয়া বা ভিয়েতনামের রণাঙ্গনে নিজেদের জাত চিনিয়ে দিয়েছিল ওই রুশ লড়াকু জেট। কিন্তু 60-এর দশকের শেষ দিকে মস্কো বেজিং সম্পর্কের ঘটে অবনতি, ফলে জেট ইঞ্জিনের গবেষণায় ছেদ টানতে বাধ্য হয় বেজিং। ওই সময় এক কারখানা, এক প্রতিষ্ঠান, এক মডেল নামের একটি প্রকল্পের মাধ্যমে যুদ্ধ বিমান নির্মাণে গতি আনার মরিয়া চেষ্টা চালায় কমিউনিস্ট শাসিত চীনা সরকার। যদিও তাতে একেবারেই মেলেনি সাফল্য, ফলে সেটা পুরোপুরি বন্ধ করে দেয় ড্রাগন। চীনের সামরিক প্রযুক্তি চুরির মনোভাব সোভিয়েতের নজর এড়ায়নি, যার জেরে বেজিংকে হাতিয়ার বিক্রির ব্যাপারে লাগাম টানে মস্কো। এই পরিস্থিতিতে 1986 সালে উচ্চাভিলাষী WS-10 জেট ইঞ্জিন নির্মাণ কর্মসূচিতে হাত দেয় ড্রাগন। ততদিনে অবশ্য রুশ AL-31F ইঞ্জিনের নকশা পুরোপুরি হাতে চলে এসেছে তাদের, যার মধ্যে লুকিয়েছিল চীনা প্রতিরক্ষা গবেষকদের সাফল্য।
1987 সালে WS-10 জেট ইঞ্জিন নির্মাণ প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দেয় বেজিংয়ের কমিউনিস্ট সরকার। 2005 সালে শুরু হয় এর উৎপাদন। প্রথম দিকে বেশ ত্রুটিপূর্ণ ছিল এই ইঞ্জিন। এর জেরে কয়েক ঘন্টা ওড়ার পর ভেঙে পড়ত যুদ্ধবিমান। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ধাতুবিদ্যায় জোর দেন সেখানকার প্রতিরক্ষা গবেষকেরা। ফলে 2015 সালের মধ্যে শক্তিশালী ইঞ্জিন তৈরি করে ফেলে চীন। 2010 সালের পর থেকে জেট ইঞ্জিনের ব্যাপক উৎপাদন শুরু করে ড্রাগন। ফলে J-11 এবং J-10 মতো প্রথম সারির যুদ্ধ বিমানে বন্ধ হয় রুশ AL-31F এর ব্যবহার। এর জেরে বেশ কিছু সীমাবদ্ধতার মুখে পড়ে ওই সমস্ত চীনা লড়াকু জেট, যার মধ্যে অন্যতম হচ্ছে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হওয়া এবং তেল ছিটকে পড়া। এর জেরে WS-10 উন্নত সংস্করণ তৈরিতে কোমর বেঁধে নামতে হয় বেজিংকে। দ্য ইউরেশিয়ান টাইমস জানিয়েছে, জেট ইঞ্জিন তৈরির প্রথম 3 বছরে 20,000-এরও বেশি ত্রুটি নথিভুক্ত করে চীনের পিপলস লিবারেশন আর্মি। গোড়ায় 129 কিলো নিউটন শক্তিসম্পন্ন ইঞ্জিনের যুদ্ধ বিমান বায়ুসেনার হাতে তুলে দেন বেজিংয়ের প্রতিরক্ষা বিজ্ঞানীরা। পরে সেটাই বাড়িয়ে 145 কিলো নিউটন করা হয়। 2018 সালেই জুহাই এয়ার শোতে নিজের শক্তি প্রদর্শন করে J-10C লড়াকু জেট। সেখানে নির্ভরযোগ্যতার প্রমাণ দেয় WS-10B ইঞ্জিন। 2016 সালে অ্যারো ইঞ্জিন কর্পোরেশন অফ চায়না নামের একটি সংস্থা তৈরি করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জেট ইঞ্জিনের গবেষণা এবং উন্নয়নে তাদের ভূমিকাও নেহাত কম নয়। চীনের মতোই স্বাধীনতার পর হাতিয়ারের ব্যাপারে অনেকটাই সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল ছিল ভারত। গত শতাব্দীর 60-এর দশকে মস্কো থেকে MiG-21 লড়াকু জেট আমদানি করে নয়াদিল্লি। পরবর্তীকালে যুদ্ধ বিমানটির লাইসেন্স উৎপাদনের ভারও পায় রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যদিও সেগুলির ইঞ্জিন আসত ক্রেমলিন থেকেই। চীনের মতো কখনোই প্রযুক্তির চুরির রাস্তায় হাঁটেনি ভারত সরকার। 1986 সালে জেট ইঞ্জিন তৈরিতে নামে নয়াদিল্লির প্রতিরক্ষা গবেষণা সংস্থার DRDO। কয়েক বছরের মধ্যেই কাবেরী নামের একটি ইঞ্জিনের নকশা বানিয়ে ফেলে তারা। কিন্তু তারপরেই আন্তর্জাতিকভাবে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই প্রকল্প। 1998 সালে রাজস্থানে পোখরানে দ্বিতীয়বার পরমাণু বোমার পরীক্ষা চালায় ভারত। সঙ্গে সঙ্গে নয়াদিল্লির উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব। ফলে কাবেরীর ইঞ্জিনের প্রযুক্তিগত সহায়তা পাওয়ার যাবতীয় রাস্তা বন্ধ হয়ে যায়। এই প্রকল্পে ধাতুবিদ্যাগত সাফল্য পায়নি DRDO, উল্টে লাগাতার পিছুতে থাকে তাদের পরীক্ষা নিরীক্ষার সময়। জেট ইঞ্জিনের মধ্যে থাকে বিশেষ ধরনের টারবাইন ব্লেড। 1500 ডিগ্রি তাপমাত্রা সহ্য করার ক্ষমতা থাকতে হবে তাদের। সূত্রের খবর, সেখানেই বারবার ব্যর্থ হচ্ছেন DRDOর বিজ্ঞানীরা। তেজস যুদ্ধ বিমানের কথা মাথায় রেখেই ওই ইঞ্জিন তৈরি করেছিলেন তারা। মূল প্রকল্পটি ধাক্কা খায় লড়াকু জেটের উৎপাদনও। এর জেরে আমেরিকা থেকে ইঞ্জিন আমদানিতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। আর এই সমস্যা সমাধানে দ্বিমুখী পন্থা অবলম্বন করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। প্রথমত, জেট ইঞ্জিন তৈরিতে বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। দ্বিতীয়ত, নতুন করে এই প্রকল্পের সাফল্য পেতে DRDOর জন্য বরাদ্দ করা হয়েছে বিপুল টাকা। আর কাবেরী ইঞ্জিনের শুষ্ক সংস্করণটি ব্যবহার হচ্ছে ঘাতক নামের হামলাকারী ড্রোনে। সাবেক সেনা কর্তাদের বড় অংশের দাবি, চীনের তৈরি জেট ইঞ্জিন কখনোই রাশিয়ার AL-31F এর সমতুল্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সের মতো অতি শক্তিশালী ইঞ্জিনও তৈরি করতে পারেনি বেজিং। ফলে যুদ্ধের ময়দানে তাদের বিমান কতটা কার্যকর ভূমিকা নেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে দেরিতে শুরু করে এ ব্যাপারে সাফল্য ভারতকে যে এগিয়ে দিতে পারে তা বলাই বাহুল্য। এই বিষয়টি মূলত জেট ইঞ্জিন প্রযুক্তি নিয়ে, যা আধুনিক যুদ্ধ বিমানে সবথেকে কঠিন এবং কৌশলগত প্রযুক্তিগুলির একটি। ভারত কেন এখনো পিছিয়ে রয়েছে এবং চীন কিভাবে এগিয়ে গেল তা বুঝতে হলে আরও কয়েকটি বিষয় আমাদের জানা প্রয়োজন। কেন জেট ইঞ্জিন তৈরি এত কঠিন?
যুদ্ধ বিমানের ইঞ্জিন শুধু বিমানকে উড়ায় না, বরং তার গতি, উচ্চতায় ওঠার ক্ষমতা, অস্ত্র বহনের সামর্থ্য এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা নির্ধারণ করে। একটি আধুনিক ফাইটার জেট ইঞ্জিনে থাকে 20 থেকে 30,000 RPM এ ঘোরা টারবাইন, 1500 থেকে 1800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, বিশেষ সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড প্রযুক্তি, উচ্চমানের সুপার অ্যালয় বা তাপ প্রতিরোধী কোটিং। এই প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। বর্তমানে কোন কোন দেশ উন্নত জেট ইঞ্জিন তৈরি করতে পারেন? রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ভারত এখনও সম্পূর্ণভাবে এই তালিকায় প্রবেশ করতে পারেনি। ভারতের কাবেরীর ইঞ্জিন প্রকল্প শুরু হয়েছে 1986 সালে ডিআরডিওর অধীনে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট। লক্ষ্য তেজস যুদ্ধ বিমানের জন্য সম্পূর্ণ দেশীয় ইঞ্জিন তৈরি, বিদেশি ইঞ্জিনের ওপর নির্ভরতা কমানো। কিন্তু সমস্যাটা কোথায়? পর্যাপ্ত থ্রাস্ট উৎপাদন করতে পারেনি, ওজন ছিল বেশি, জ্বালানি খরচ বেশি, উচ্চ তাপমাত্রা সহ্য করতে সমস্যা, নির্ভরযোগ্যতা কম ছিল। ফলে কাবেরী ইঞ্জিন তেজসে ব্যবহার করা সম্ভবই হয়নি। 1998 সালের পারমাণবিক পরীক্ষার প্রভাব। পোখরান 2 পারমাণবিক পরীক্ষার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি নিষেধাজ্ঞা আরোপ করে উন্নত ধাতুবিদ্যা, সফটওয়্যার, পরীক্ষার যন্ত্র, উচ্চমানের উপকরণ ভারত কিন্তু সহজে পায়নি, যার ফলে কাবেরী প্রকল্প অনেক বছর পিছিয়ে যায়। তাহলে চীন কিভাবে এগিয়ে গেল? চীন প্রায় 40 বছর ধরে ধারাবাহিকভাবে বিপুল অর্থ বিনিয়োগ করেছে, হাজার হাজার বিজ্ঞানী নিয়োগ করেছে, বিদেশি প্রযুক্তি সংগ্রহ করেছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে, দীর্ঘ সময় ধরে পরীক্ষা চালিয়েছে। প্রথম দিকের WS-10 ইঞ্জিনে হাজার হাজার ত্রুটি ছিল, কিন্তু তারা উৎপাদন বন্ধ করেনি, ক্রমাগত উন্নতি করেছে। WS-10 বনাম WS-15। WS-10-এ J-10C রয়েছে, J-11 রয়েছে, J-16 এ ব্যবহার হয়। WS-15 এটি চীনের সবথেকে আধুনিক ইঞ্জিন, ব্যবহার হচ্ছে J-20 স্টিলথ ফাইটার। এখন সামনে বড় চ্যালেঞ্জ, উচ্চ তাপমাত্রা সহনশীল টারবাইন ব্লেড, সুপার অ্যালয়, পূর্ণাঙ্গ ইঞ্জিন প্রযুক্তি, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা আরও উন্নত করা। সব মিলিয়ে জেট ইঞ্জিন প্রযুক্তি আধুনিক প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে জটিল ক্ষেত্রগুলির একটি। চীন এই ক্ষেত্রে বর্তমানে ভারতের তুলনায় এগিয়ে থাকলেও ভারত নতুন ইঞ্জিন উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় শিল্পকে যুক্ত করে দীর্ঘমেয়াদী সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে এই ব্যবধান কমাতে ভারতের আরও কয়েক বছর ধারাবাহিক গবেষণা, বিনিয়োগ এবং সফল পরীক্ষার প্রয়োজন হবে। হাই নিউজ নেটওয়ার্ক।